আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো এটা ছিল আমার কম্বোডিয়া থেকে চলে আসার একটা ভিডিও। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি যেহেতু চলে আসব, তো আমি এখানে একটা খাতার মধ্যে সব কিছুর নাম লিখে নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট টোকেনের মতো করে কেটে নিব। কেটে মশলার বয়ামে লাগিয়ে আসব। আমি যেহেতু দেশে চলে যাব, তো আমার হাজব্যান্ড যাতে চিনে রান্না করে খেতে পারে, তো এই জন্য আমি এভাবে করে সবগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ চিনবে না কোনটাতে কি আছে। আমি সব কিছুতে কিন্তু এরকম লিখে লিখে কাগজ লাগিয়ে দিয়ে এসেছি। তো লাস্ট আমরা চলে যাব, কিন্তু পরের দিন, আগের দিন আয়ান খুব কান্নাকাটি করতেছিল, যাবে একটু সমুদ্রে যাবে। তো নিয়ে গিয়েছিলাম, আর খেলনা গাড়ি নিয়ে আসছে, এগুলো নিয়ে বালি নিয়ে খেলতেছে। আর এই টাইমটাতে মানুষজন থাকে না দুপুরে, সেদিন খুব একটা রোদও ছিল না। তো আপন মনে সুন্দর করে বালি নিয়ে খেলতেছে, আবার পানি আনতে যাচ্ছে। আমার কম্বোডিয়া জার্নিটা খুবই ভালো ছিল। আমি মনে হচ্ছিল পুরো একটা স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি, একটা ঘোরের মধ্যে দিয়ে। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা জার্নি ছিল। অনেক অনেক স্মৃতি নিয়ে এসেছি। বিদেশ ভ্রমণেরও একটা এক্সপিরিয়েন্স হয়েছে। পরের দিন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে সব কিছু নিয়ে এখানে বাস কাউন্টারে চলে আসলাম, কারণ এখান থেকে আমাদের এয়ারপোর্টে যেতে বাসে করে যেতে হবে। আর এখানে কাউন্টারে দেখলাম ওদের কি জানি একটা কৃষি উৎসব। তো সব জায়গায় কৃষকদের বিভিন্ন জিনিসপত্র এভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমি একটু ভিডিও করেছিলাম। আর অবশেষে আমরা একটা মিনি বাসে উঠেছি। তো মিনি বাস থেকে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এটা আমরা বিকেলে রওনা দিয়েছি। তো সেদিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, একটু গ্লুমি ছিল। না হলে ভিডিওগুলো অনেক বেশি সুন্দর হতো, কারণ আমি যাওয়ার সময় অনেক ভিডিও করেছিলাম। দুই পাশের রাস্তা, এত সুন্দর সিনারি। তো আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আমার আর সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি। তো এবার ভেবেছিলাম ভিডিও করব, বাট যেহেতু বৃষ্টিও হয়েছিল, তো ওভাবে ভিডিও করতে পারিনি। তো আমাদের সিটটাও সামনেই পড়ছে, সামনে ড্রাইভার। তো গাড়ির মধ্যে লেখা ছিল কথা বলা যাবে না, কিন্তু ড্রাইভার অনবরত কথা বলতেই ছিল। তা আমি তো একবার বললাম যে আপনি কথা বলতেছেন কেন, এখানে তো লেখাই আছে যে কথা বলবেন না। পরে বলতেছে যে আমার ঘুম আসতেছে, কথা না বললে আমি ঘুমায় যাব, পরে আপনাদেরই বিপদ। তো আমার একটু হাসিও পেল। তো যাই হোক, ওনার কথাগুলো আর আমি রাখলাম না। এখানে দূর থেকে দুই সাইডে পাহাড় দেখা যাচ্ছিল, সামনে থেকে পাহাড় দেখা যাচ্ছিল। তো আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, বাট চোখে দেখার যে একটা শান্তি, সেটা অন্যরকম। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো আমি আমার বাচ্চাকে নিয়ে একাই যাব। আমি খুবই নার্ভাস ছিলাম, প্লাস শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কোনোভাবে আমি দেশে যাই উঠি, কারণ একা। আর আমার হাজব্যান্ড বারবার আমাকে বলতেছিল যে এভাবে করবা, ওভাবে করবা। তো আমার আসলে ভয়ের চোটে এগুলো কিছু কানে ঢুকতেছে না। আমি বলতেছি যে পারবো, বাট ভয়ও কাজ করতেছিল, যেহেতু আমি একা। কারণ আসার সময়ে তো আমার হাজব্যান্ডের সাথে এসেছি, তো ও সব কিছু ঠিক করেছে। আমি শুধু পিছে পিছে হেঁটে শুধু গিয়েছি। আমি তো কোনো দিকেই তাকাইনি, কোনো কিছুই খেয়াল করিনি। তো আসলে তেমন কিছুই না, তেমন কোনোই সমস্যা হয় না। কারণ এয়ারপোর্টে যারা থাকে, একদম সিকিউরিটি একদম নিম্ন লেভেলে যারা, তারা থেকে শুরু করে সবাই অনেক বেশি হেল্পফুল হয়। তাদেরকে যে কোনো কিছু অ্যাস্ক করলে তারা সঠিক অ্যান্সার দেয় এবং বলে কোন দিক থেকে কোন দিকে যাব, কী করব। তো খুব একটা সমস্যা হয় না। তারপরে আমি যেহেতু নতুন, আর এমনি তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো সব কিছু এই ধরনের
জার্নি সম্পর্কে আমার একটু নার্ভাস লাগতেছিল। তো আসলে একার সাথে অনেক ভালো হয়েছে, কারণ আমি এখন যে কোনো দেশে একাই যেতে পারবো, কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছে। হয়তো বা কারোর সাথে আসলে সেটা হতো না। আর দেখুন দূর থেকে পাহাড়টা কি সুন্দর লাগতেছে। এখানে রাস্তাগুলো আমরা কিন্তু এখন এগুলো সবই পাহাড়ি রাস্তা, একদম উঁচু রাস্তা থেকে নিচে যাচ্ছে, আবার উঁচুতে উঠবে। এই যে পাহাড়টা দেখতে কি যে সুন্দর লাগতেছে। আমি যদিও খুব ভালো ভিডিও করতে পারিনি, দুই পাশে পাহাড়, সামনেও পাহাড়, অসাধারণ। এই পাহাড়টার উপরেও দেখলাম রাস্তা দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না। এই বিশাল বড় পাহাড়টার উপরেও একটা রাস্তা আছে, সম্ভবত ওটাও হাইওয়ে, আমরা যেটাতে যাচ্ছি ওটাও হাইওয়ে। তো যাই হোক, জীবনে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, আবার নিয়েও নিয়েছেন। জীবনে যা হারিয়েছি তার জন্যও শুকরিয়া আদায় করি। আল্লাহ হয়তো আমার জন্য যেটা ভালো মনে করেন, যেটা আমার জন্য মঙ্গল মনে করেন, সেটাই করেন। তো আল্লাহর কাছে আসলে অনেক কিছু না চাইতেই পেয়ে গেছি, আবার অনেক কিছু হারিয়েছিও। তো মাঝপথে আমাদের একটু ব্রেক নিয়েছিল, এখানে একটা হোটেলে থেমেছে। আর এখানে ওয়াশরুমটা দেখলাম খুবই সুন্দর, বাচ্চাদের বসার জন্য একটা জায়গা দেওয়া আছে। তো আমরা একটু ওয়াশরুমে গিয়ে তারপর ভেতরে ঢুকে হালকা কিছু খেয়ে নিব, যদিও আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি। তারপর এখানে দেখলাম ফল রাখা। এখানে একটা ফল আমি দেখলাম নতুন, এই যে গোল এই ফলটা। তো আমার আবার সবার সামনে ভিডিও করতে কেমন জানি একটু আনইজি লাগে, আমি ভিডিও করতে পারি না। এই দৃশ্যগুলো আমি যাওয়ার সময় ক্যাপচার করেছিলাম, এত সুন্দর লাগছিল। তখন দিনে রোদের আলো ছিল, অনেক সুন্দর, একদম ছবির মতো লেগেছিল। আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা, যার কারণে খুব একটা ভালো আসেনি, কারণ পিছনে পাহাড়, সামনে তাল গাছ। এই সিনারিটা এত সুন্দর হয়েছিল। তো দুর্ভাগ্যবশত আমার ভিডিওগুলো তো শেয়ার করতে পারিনি। আসলে আমার প্রচুর মেমোরি কালেক্ট করার নেশা, তো সেখান থেকে আসলে ভিডিও করা। তো যাই হোক, জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো অবশেষে কম্বোডিয়ার নমপেনে আমরা চলে এসেছি। আর এয়ারপোর্টে আমি সব ইমিগ্রেশন সব কিছু পাস করে প্লেনে উঠে পড়েছি। আর প্লেনে উঠে আয়ান বরাবরের মতো ওই যে একটা দিক নির্দেশনা বই দেওয়া আছে, ওটা দেখতেছে। তো মনে হচ্ছে ও কি মনোযোগ দিয়ে দেখতেছে। আর এইদিকে ভিতরে বসে থাকতে ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে কখন গিয়ে খালি দেশে উঠব। তো আমাদের এটা আবার এক ট্রানজিট আছে থাইল্যান্ডে, কম্বোডিয়া থেকে এখন থাইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি। আর খুব মিস করতেছিলাম আমার হাজব্যান্ড থেকে, আবার অনেক দূরে চলে যাচ্ছি। তো আসলে এটাই জীবন, মেনে নিতে হবে, কিছুই করার নেই। তো এখন অনেক অনেক উপরে একদম, আর কিছুই দেখা যাচ্ছে না। তো থাইল্যান্ড যেতে আমাদের খুব একটা সময় লাগেনি, এখানে 2 ঘন্টার মতো সময় লেগেছিল, 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এই তো আবার থাইল্যান্ডের আকাশে আমরা চলে এসেছি। তো এখানে ল্যান্ড করতে অনেক সময় লেগেছে। আমি আসলে অনেক বেশি টেনশনে ছিলাম। তো আমার আয়ান দেখতেছিল জানলা দিয়ে, ও জানলার পাশেই বসবে, ও দেখবে। তবে যাওয়ার সময় পুরো জার্নি ও ঘুমিয়েছিল, কিচ্ছু দেখেনি। আসার সময় তাও ঘুমায়নি তেমন একটা। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড পুরোটা ঘুমায়নি। এরপর যখন থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসছিলাম ওই সময়টাতে ঘুমিয়েছে। তো এখানে এখন থাইল্যান্ডের এয়ারপোর্টে এখন ল্যান্ড করবে। তো আমার ভিডিওটা যদি প্লিজ কারোর কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন,
কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমরা আমাদের বিমানটা এখন ল্যান্ড করতেছে। তো এখানে এসেও আমি নার্ভাস, কারণ আমার জোন, আমার গেট, আমি কোন গেটে যাব এগুলো খুঁজে পাওয়া অনেক বেশি টাফ। আমি যেহেতু নতুন, তো যাই হোক বাসে উঠে পড়েছি। এখন আমরা এয়ারপোর্টে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে। তো অবশেষে অনেক লম্বা একটা সময় এয়ারপোর্টে হাঁটা লেগেছে, মানে আমার জোন খুঁজে পেতে। আমার টিকিটে জোন লেখা ছিল না, গেট লেখা ছিল না, যার কারণে খুঁজতে অনেক সময় লেগেছে। প্রায় আমি আধা ঘন্টার মতো এয়ারপোর্টের মধ্যে হেঁটেছি। এরপর হচ্ছে প্লেনে ওঠার পরে কিছু খাবার দিয়েছে। এত বেশি ক্ষুধা লেগেছিল, এর আগের প্লেনেও খাবার দিয়েছিল, তো তখনও খাবারগুলো তেমন একটা খাইনি। তো এখন ক্ষুধা লেগে গিয়েছে। আর ওদের খাবারগুলো, থাই এয়ারের খাবারগুলো তেমন একটা ভালো ছিল না। এখানে একটা স্প্যাগেটি দিয়েছিল, আর একটা পাপায়া সালাদ, আর ব্রেড, আর একটা ডেজার্ট দিয়েছিল। তো সালাদটা একদম মজা ছিল। তো শুধু সালাদে তো আর পেট ভরে না, আমি জাস্ট ওখান থেকে চিংড়ি মাছগুলো উঠিয়ে খেয়েছি। তো অবশেষে আমি বাংলাদেশে চলে এসেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।